এক ব্যক্তি যার নাম হলো সৌরভ। সে কর্ণাটকে বাস করত। কর্ণাটক থেকে সে মুম্বাইতে এসেছিল। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত এবং তাকে কর্ণাটক থেকে মুম্বাইতে পাঠানো হয়েছিল একটি অ্যাসাইনমেন্ট সাইন করার জন্য, একটি অ্যাসাইনমেন্ট নিয়ে ডিল করার জন্য। কোম্পানি থেকে তাকে বলা হয়েছিল কিছুদিনের জন্য তাকে মুম্বাইতেই থাকতে হবে। যদিও সে কর্ণাটক থেকে মুম্বাইতে যেতে চাইছিল না, কারণ কিছুদিন আগেই অর্থাৎ 2-3 মাস আগেই তার বিয়ে হয়েছিল। নিজের স্ত্রীকে ছেড়ে সে একা একা মুম্বাইতে যেতে চাইছিল না। কিন্তু কাজের ব্যাপার, চাকরির ব্যাপার, সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সেখানে তার অনেক দায়িত্বও রয়েছে, তাই বাধ্য হয়ে তাকে মুম্বাইতে যেতে হলো। সৌরভ মুম্বাইতে পৌঁছলো এবং সেখানে থাকতে শুরু করলো। সেখানে থেকে নিজের কোম্পানির কাজবাজ করতে শুরু করলো। এভাবেই 1-2 সপ্তাহ কাজ করার পর যখন সে কাজের থেকে একটু ফ্রি হলো, সে নিজের স্ত্রীকে বলল, আচ্ছা তুমি কি মুম্বাই ঘুরতে চাও? স্বামীর মুখ থেকে একথা শুনে সৌরভের স্ত্রী খুব খুশি হয়ে গেলেন, কারণ তিনি আগাগোড়াই মুম্বাইতে যেতে চাইতেন। তিনি সৌরভকে বললেন, আমি তো কবে থেকে ভাবছি আমি যদি কোনোদিন মুম্বাইতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এতদিন পর্যন্ত আমি টিভিতে, ফিল্মেই মুম্বাই দেখেছি, কিন্তু মুম্বাইকে আসলে কেমন দেখতে, সেখানকার রাস্তাঘাট, সেখানকার বাড়ি ঘর কেমন দেখতে, সেটা দেখার আমার খুব ইচ্ছা। এদিকে সৌরভ যখন শুনল যে তার স্ত্রী মুম্বাইতে আসার জন্য এতটা খুশি, তখন সে নিজের স্ত্রীকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, এত এক্সাইটেড হয়েও না। 7 অক্টোবর 2011-তে তোমার টিকিট কেটে দেওয়া হয়েছে। তুমি কর্ণাটক থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। অমুক দিনে, অমুক তারিখে, অমুক ট্রেনে তুমি কর্ণাটক থেকে মুম্বাইতে আসবে। আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব। বন্ধুরা, কিছুদিনের মধ্যে সেই সময়ও চলে আসলো। নির্দিষ্ট দিনে সে কর্ণাটকের রেলওয়ে স্টেশনে পৌঁছলো। সে নিজের কিছু জামা কাপড় প্যাক করলো, নিজের সঙ্গে কিছু দরকারি জিনিসপত্র নিল এবং সোজা পৌঁছে গেল কর্ণাটকের রেল স্টেশনে এবং তার নির্ধারিত ট্রেনে, নির্ধারিত কোচে উঠে গেল এবং তারপর সে তার নির্ধারিত বার্থে গিয়ে বসে পড়ল। মেয়েটি নিজের বার্থে গিয়ে বসে সবার আগে নিজের শ্বশুর শাশুড়িকে ফোন করলো। বলতে লাগলো, মা বাবা, আমি ট্রেনে বসে গেছি, খুব বেশি হলে 1000 কিলোমিটারের জার্নি, 16-17 ঘন্টার মধ্যে আমি তোমার ছেলের কাছে পৌঁছে যাব। এমনটা বলে সে নিজের ফোন রেখে দিল। প্রথম ফোন হয়ে গেছিল, এখন সে দ্বিতীয় ফোন করলো তার স্বামীকে। তাকে ফোন করে বলল, আমি ট্রেনে বসে গেছি, আমার নির্দিষ্ট বার্থে আমি বসে রয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমি তোমার কাছে পৌঁছে যাব, তুমি কোনো চিন্তা করো না। তখন সৌরভ বলল, আমাকে নিয়ে এত চিন্তা করো না, তুমি নিজের কথা ভাবো, তুমি এত টেনশন করো না। দেখো, যেখানে বসে আছো সেখানে ঠিকঠাকভাবে বসে থাকবে, কারোর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলার দরকার নেই। কেউ যদি কিছু খেতে দেয় তার কাছ থেকে কিছু খাওয়ার দরকার নেই। চুপচাপ বসে থাকো। রাত্রেবেলা তো নিশ্চয়ই বাড়ির থেকে খাবার নিয়ে এসেছো, সেই খাবার খাবে, খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়বে, এত চিন্তাধারা করবে না, ঠিক আছে? এমনটা কথাবার্তা হওয়ার পর সেই মহিলা নিজের ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ট্রেন ছেড়ে দেওয়ার পর যেই বার্থে অর্থাৎ যেই সিটের মধ্যে সেই মহিলা বসেছিলেন তার অপোজিট সিটে 2 ব্যক্তি এসে বসলেন। তারা একে অপরকে চিনত না, তারা একে অপরের দিকে অর্থাৎ তার বিপরীত দিকে মুখ করে বসেছিলেন। ট্রেন যখন কিছুটা পথ অতিক্রম করলো তখনও পর্যন্ত সেই 2 ব্যক্তি একে অপরের সঙ্গে কোনোরূপ কোনো কথাবার্তা বলেনি। সে মহিলা দেখে ভাবছিলেন এরা হয়তো অপরিচিত ব্যক্তি, কেউ কাউকে চেনে না। শুধু সেই মহিলা কেন, আশেপাশের সকলেরই হয়তো সেই একই কথা মনে হয়েছিল। কিন্তু যত পথ অতিক্রম হতে লাগলো সেই 2জন ব্যক্তি একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো, একে অপরের ইন্ট্রোডাকশন নিতে শুরু করলো। তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। একজন বলল, আপনি কোথায় থাকেন, কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন। এভাবেই অপরজনও বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো। কিন্তু তাদের অপোজিট বার্থে অর্থাৎ তাদের সামনের বার্থে যে মহিলা বসে আছেন, যার নাম হলো সুমন, তিনি কারোর সঙ্গেই কোনো কথা বলছিলেন না। তিনি চুপচাপ তাদের কথা শুনছিলেন। সুমন শুধুমাত্র নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে ফোনে কথা বলছিল অথবা সৌরভের সঙ্গে অর্থাৎ নিজের স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিল।
সুমন প্রায় সৌরভকে ফোন করছিল আর বলছিল, এত কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছি, আমি এই স্টেশনে পৌঁছলাম, আর কিছুক্ষণ বাকি, আর কয়েকটা স্টেশন বাকি, এই ধরনের বিভিন্ন ধরনের কথা সে সৌরভের সঙ্গে বলছিল। মাঝে মধ্যে ট্রেনের জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে সৌরভকে বলছিল, দেখো এই জায়গাটা এমন দেখতে, এই জায়গায় এই জিনিসটা রয়েছে। এভাবেই সুমনের সময় কাটছিল। কিন্তু যত সময় কাটতে লাগলো, হঠাৎ করে এক সময় ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সুমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা মনে হচ্ছে আপনি প্রথমবার ট্রেনে সফর করছেন, তাও আবার মুম্বাই যাচ্ছেন। সুমন তখনই তার দিকে তাকালো এবং হেসে উত্তর দিল, না অ্যাকচুয়ালি ট্রেনে অনেকবার উঠেছি, কিন্তু প্রথমবার একা একা সফর করছি, তাও আবার মুম্বাইতে যাচ্ছি। সেই দুজন ব্যক্তি যখন একথা শুনলেন তখন তিনি বলতে লাগলেন, বোন তুমি এত কেন চিন্তা করছো, আমরা দুজনও তো মুম্বাইতেই যাচ্ছি, যদি তোমার কোনোরূপ কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, ইনফ্যাক্ট আমাদেরকে বলতে পারো, আমরা তোমাকে সব ব্যাপারে সাহায্য করব। এইভাবেই তাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো। সে দুজন ব্যক্তি নিজের পকেট থেকে অর্থাৎ নিজেদের ব্যাগের থেকে কিছু খাওয়ার জিনিস বার করলো এবং তারা নিজেরা সেগুলো খেতে লাগলো। তারা সুমনকেও ওই ধরনের খাবারগুলো অফার করলো, কিন্তু সুমন ওগুলো খেতে অস্বীকার করলো। সে বলল, না আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, এগুলো আমার প্রয়োজন নেই। কিন্তু সময় যত কাটছিল আর এই সফরটা তো অল্প কয়েক ঘন্টার ছিল না, 16-17 ঘন্টার সফর। আর সেই সফরে যদি সামনে এমন কোনো ব্যক্তি বসে থাকে যারা আপনার সঙ্গে অনবরত কথা বলছে, তাহলে আপনি তো তাদের সঙ্গে কথা না বলে পারবেন না। আপনারও মনে হবে যে তাদের কথার উত্তর দেওয়া যাক, এবং এইভাবেই সুমনের সঙ্গে তাদের দুজনের একটার পর একটা কথা বাড়তে লাগলো। তারা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো। এছাড়াও তাদের বার্থটা শোয়ার বার্থ ছিল না, অর্থাৎ বসে যাওয়ার বার্থ ছিল। তাই তারা সেখানে যে শুয়ে ঘুমিয়ে পড়বে, যে সুমন যে ঘুমিয়ে রেস্ট করবে, এমনও ব্যাপার ছিল না। যখন জেগে জেগে পুরোটা সফর কাটাতে হবে, তখন সামনে বসে থাকা ব্যক্তির সঙ্গে তো কথা বলাই যায়। এদিকে সেই দুজন ব্যক্তি যারা প্রথমে একে অপরকে চিনতেন না, তাদের মধ্যেও প্রায় বন্ধুত্ব হয়ে গেছিল, এবং তারা দুজনে মিলে সুমনের সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করছিল। এদিকে সুমনও এই বিষয়টাকে ভালোভাবেই দেখছিল, কারণ তারা সবসময় তাকে বোন বোন বলেই সম্বোধন করছিল। এদিকে রাতের দিকে যখন সুমন নিজের খাবার বার করলো, তখন তারা দুজন সুমনের খাবারের দিকে তাকালো। এদিকে সুমন যখন দেখে নিল যে দুজন ব্যক্তি তার খাবারের দিকে তাকিয়ে আছে, এছাড়াও কিছুক্ষণ আগে পর্যন্ত তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল, তখন ভদ্রতাবশত সুমনের তাদের দিকে খাবার এগিয়ে দিয়ে বলতেই লাগলো যে, ভাই বা দাদা আপনারা কি নিতে চান, আপনারা একটু এখান থেকে কিছু খান। এদিকে যখন সুমন ওই দুই ব্যক্তির কাছ থেকে কথা বলল, অর্থাৎ তাদের কাছে নিজের খাবার শেয়ার করতে চাইলো, তখন তারা সুমনের যে খাবার টিফিন কারিটি ছিল তার মধ্যে থেকে কিছু খাবার নিল এবং তারা দুজনে খেতে লাগলো। এভাবেই তারা তিনজনে মিলে একে অপরের সঙ্গে বেশ ভালোভাবেই কথাবার্তা বলছিল এবং তাদের এই সফর খুব সুন্দরভাবেই কাটছিল। এখন মুম্বাই আসতে মাত্র 150 কিলোমিটার বাকি ছিল, অর্থাৎ 1000 কিলোমিটারের থেকে 850 কিলোমিটারের বেশি তারা অতিক্রম করে ফেলেছিল। তখনই সুমন নিজের স্বামী অর্থাৎ সৌরভকে ফোন করলো আর বলতে লাগলো, আর মাত্র 150 কিলোমিটার মতো বাকি আছে, তারপরই আমি তোমার কাছে পৌঁছে যাব, তুমি আমাকে স্টেশনে নিতে আসবে তো? সৌরভ বলল, হ্যাঁ অবশ্যই আসবো, তুমি এত চিন্তা করো না, তুমি ট্রেন থেকে নেমে দেখবে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এতটুকু বলে সুমন ফোন রেখে দিল। তারপর ওই সফর আবার চলতে লাগলো। যখন স্টেশন আসার কিছুক্ষণ আগের মুহূর্ত আসলো, তখন ট্রেনে কিছু হকার উঠলো। সেখানে তারা চা, টিফিন, এটা ওটা জিনিস বিক্রি করতে লাগলো। তখন সুমনের সামনে যে দুজন ব্যক্তি বসেছিলেন তারা একটি হকারকে ডাকলো, যিনি চা বিক্রি করছিলেন, তাকে ডেকে চা কিনতে লাগলো। তারা দুজনে সুমনকে বলল যে, বোন তুমিও কি চা খাবে? সুমন বলল, না না, আর কিছুক্ষণের মধ্যেই তো নেমে যাবো, এখন আমি চাটা খাবো না, কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে, নেমে সবার আগে স্বামীর সঙ্গে দেখা করব, অনেক দিন তার সঙ্গে দেখা হয় না। এমনটা বলে সুমন হেসে হেসে তাদেরকে এই উত্তরটা দিয়েছিল। কিন্তু সেই দুজন ব্যক্তি দুটি চার সঙ্গে সঙ্গে 3 নম্বর চাও কিনলো
এবং 3 নম্বর চাটি কিনে তারা সুমনের দিকে এগিয়ে দিল। বলল, এতক্ষণ আপনি আমাদেরকে এত কিছু খাইয়েছেন, এখন আমরা আপনাকে এই চাটা খাওয়াতে চাই। আপনি অস্বীকার করছেন কেন? আমরা কি কোনো খারাপ মানুষ? সারাটা পথ তো আমরা আপনার সঙ্গে গল্প করতে করতেই কাটালাম। আমাদের দুজনের উপর এখনও বিশ্বাস হলো না আপনার? এ কথা শোনার পর সুমন একটু ইতস্তত বোধ করলো, কারণ এতক্ষণ সে এদের সঙ্গে কথাবার্তা বলেছে, রাত্রেবেলা নিজের খাওয়ার এদের সঙ্গে শেয়ার করেছে, তারা এতক্ষণ ধরে বোন বোন বলে সুমনকে সম্বোধন করছিল। তাই সে ভদ্রতা রক্ষা করার জন্য তাদের কাছ থেকে চাটা নিয়ে নিল এবং সেই চাটা পান করলো। কিন্তু চা পান করার কিছুক্ষণের মধ্যেই সুমনের খুব ঘুম পেতে লাগলো এবং সুমন কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে গেল। প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত সুমন ওইভাবে নিস্তেজ অবস্থায় অর্থাৎ অজ্ঞান অবস্থায় ছিল এবং তারপর 3-4 ঘন্টা পর যখন সুমনের জ্ঞান ফিরল, সে দেখল সে একটি অচেনা জায়গায় রয়েছে, যেখানে একজন মহিলা একটি টেবিলের সামনে বসেছিলেন এবং তিনি মুখে পান খাচ্ছিলেন এবং সুমনের হালকা হালকা জ্ঞান ফিরছিল। চোখের সামনে সব কিছু আবছা লাগছিল, একবার অন্ধকার হয়ে যাচ্ছিল, আবারও হালকা হালকা সে দেখতে পাচ্ছিল। সে দেখছিল যেই দুজন ব্যক্তির সঙ্গে সে ট্রেনে বসে কথা বলছিল, সেই দুজন ব্যক্তিও তার পাশে বসে আছে এবং সে অজ্ঞান অবস্থায় একটি মেঝেতে পড়ে রয়েছে। তার সামনে ওই দুজন ব্যক্তি ওই মহিলার সঙ্গে কথাবার্তা বলছে এবং কি কথা বলছে সেটা তখনও সুমনের কান অবধি পৌঁছচ্ছিল না, কারণ সে তখনও হালকা হালকা অবচেতন অবস্থাতেই ছিল। কিন্তু সুমন এটা বুঝতে পারছিল যে সে এখন আর ট্রেনে নেই এবং সে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে তার সঙ্গে ভুল কিছু হতে চলেছে, কারণ সেই মহিলা ওই দুজন ব্যক্তিকে কিছু টাকার বান্ডিল দিল আর সেই দুজন ব্যক্তি ওই টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে তারা সুমনের দিকে তাকালো এবং একবার তাকিয়ে তারা আবারও দরজা দিয়ে বেরিয়ে গেল। সুমন এই দৃশ্য দেখার পর আবারও মূর্ছিত হয়ে গেল। প্রায় 1-1.5 ঘন্টা পর সুমনের আবার জ্ঞান ফিরল এবং সেই সময় সে একটি অন্ধকার ঘরে, একটি স্যাঁতস্যাঁতে ঘরে বন্ধ অবস্থায় ছিল। পাশে একটা ছোট্ট ভাঙা খাট রাখা ছিল এবং তার পাশেই একটি জলের কুজো মতো ছিল, যার উপর একটি গ্লাস উপুর করা ছিল। সুমনের জ্ঞান ফেরার পর সে নিজেকে খুবই দুর্বল অনুভব করছিল। আস্তে আস্তে সে ওই জলের কুজোটির কাছে গেল এবং সেখান থেকে 1 গ্লাস জল নিল। তারপর সে জল পান করলো। জল পান করার পর সামনে রাখা যে ভাঙা চৌকিটি ছিল তার উপর বসে পড়ল। সঙ্গে সঙ্গে সেই ঘরের দরজা খোলা হলো এবং ঘরের ভিতর এক মহিলা প্রবেশ করলেন। তার দুপাশে দুজন দায়দস্ত লেঠেল ছিল। তারা 3 জনে মিলে ঘরের ভিতর ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। সে মহিলা সুমনকে বলতে লাগলো, দেখ, তুই এখন যেখানে এসেছিস এখান থেকে বেরোনোর কোনো উপায় তোর নেই। তোর যদি বিশ্বাস না হয় আশেপাশের এই মেয়েগুলোকে জিজ্ঞেস করে নে। সুমন ঘরের বাইরে তাকিয়ে দেখল দরজার সামনে কয়েকজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। তারা খুবই অশ্লীল ধরনের পোশাক পরেছিল। তারা এমন ধরনের পোশাক পরেছিল যে তাদের দেখে যে কোনো পুরুষ উত্তেজিত হয়ে যেত। সুমন বুঝতে পারছিল না যে সে কোথায় চলে এসেছে। সে মহিলা সুমনকে বলল, তুই একটি কোঠায় চলে এসেছিস। এখানে তোকে 45,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। ওই দুজন ব্যক্তি তোকে এখানে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে, আর এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি। এ কথা শোনার পর সুমনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে ওই মহিলার পায়ে পড়ে গেল এবং চিৎকার করে করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি আমার স্বামীর কাছে এসেছিলাম। আমি তো কর্ণাটকে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতাম। আমার স্বামী আমাকে মুম্বাইতে ঘোরানোর জন্য এখানে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু আর্ধেক রাস্তায় আমার সঙ্গে এটা কি হয়ে গেল। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছেন। কিন্তু সেই মহিলা কোনো মতেই সুমনের কোনো কথা শুনতে রাজি ছিল না। তিনি তো নিজের কথাই বলে চলেছিলেন। তিনি সুমনকে বললেন, তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে তোর উপর এতটা অত্যাচার হবে যে তুই কল্পনাও করতে পারছিস না। সোজাসুজি আমাদের কথা মেনে যা, তা না হলে তোর কপালে দুঃখ আছে।
সুমন যখন একথা শুনল তখন সে অঝরে কাঁদতে লাগলো, কিন্তু সেই মহিলা তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তারপর প্রায় 4-5 দিন কেটে গেল। এদিকে সুমনের অপেক্ষায় তার স্বামী সৌরভ তখন মুম্বাই স্টেশনে অপেক্ষা করছিলেন। প্রায় 2-3 ঘন্টা কেটে যাওয়ার পরও, ট্রেন স্টেশনে চলে আসার পরও যখন সুমন ট্রেন থেকে নামেনি তখন তিনি খুবই অবাক হয়ে গেছিলেন। তিনি ট্রেনের চারদিকে সুমনকে খুঁজেছিলেন, এমনকি তিনি স্টেশনের মাস্টারকে গিয়েও জিজ্ঞেস করেছিলেন অমুক নামে অমুক ব্যক্তি ট্রেনে বসেছে কি না। সেখানে জানা যায় যে সুমন ট্রেনে বসেছিল এবং তারপর সে কিছুক্ষণ ট্রেনে সফরও করেছিল, তবে কখন সে ট্রেন থেকে উধাও হয়ে যায় এবং কেন সে ট্রেন থেকে নামেনি এই ব্যাপার তো কেউই কিছু বলতে পারেনি। এদিকে সৌরভের এই সমস্ত কথা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। যেই মহিলা অর্থাৎ যেই স্ত্রী এতক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ আগে পর্যন্ত তার সঙ্গে এত কথা বলল, সারা রাতে কয়েকবার সে নিজের স্বামীকে ফোন করলো, তার সঙ্গে কথা বলল, 150 কিলোমিটার আগে থাকার সময় সে নিজের স্বামীকে ফোন করে বলল আর কিছুক্ষণ বাকি, কিছুক্ষণ পর আমি তোমার কাছে চলে যাব, সেই মহিলার এখন আর কোনো ফোন নেই। সৌরভ সুমনকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সুমনের ফোন সুইচ অফ ছিল। সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল, সে বুঝতে পারছিল না তার স্ত্রী কোথায় গেল, কি হলো। সৌরভ নিজের বাবা মাকে ফোন করলো এবং সমস্ত ঘটনা জানালো। সৌরভের বাবা মা সুমনের পরিবারকেও এই ঘটনা সম্বন্ধে জানালো। তারা সকলেই ব্যস্ত হয়ে পড়ল। সৌরভ পুলিশে সুমনের নিরুদ্দেশ হওয়ার খবরও জানালো, কিন্তু কোনোভাবেই সুমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং এই ঘটনার প্রায় 15 দিন কেটে গেল। এই 15 দিনের মধ্যে সেই লেঠেলরা এবং ওই মহিলার কিছু ব্যক্তিরা যাদেরকে সে এই সমস্ত কাজের জন্য রেখেছিল, তারা সুমনের সঙ্গে অনেকবার শারীরিক এবং মানসিক অত্যাচার করে। তারা সুমনকে অনেক মারধর করে, অনেকভাবে তাকে এই বিষয়টি মানানোর চেষ্টা করে, অর্থাৎ তাকে ওই সমস্ত মহিলাদের মতো এই কাজ করতে বাধ্য করে। কিন্তু সুমন কোনোভাবেই এই কাজ করতে বাধ্য হচ্ছিল না। সে খাওয়া দাওয়া জল সব ত্যাগ করেছিল। 15 দিনের মাথায় তার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। তখনই সেখানে থাকা এক মহিলা তাকে জানায়, দেখো আমরাও প্রথমে এইভাবেই এখানে এসেছি, আমাদের পরিবারেরও এই অবস্থায় ছিল, আমাদেরও রাস্তা থেকে এমনভাবেই উধাও করে, এমনভাবেই অজ্ঞান করে এখানে নিয়ে আসা হয়েছে, আমাদের উপরও এমনভাবেই অত্যাচার করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরও এই বিষয়টা মেনে নিতেই হয়েছে, কারণ ওরা যদি তুমি এই বিষয়টা না মানো তাহলে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে, তোমাকে খুব মারধর করবে, এমনকি এটাও হতে পারে যে ওরা তোমাকে মেরেও ফেলতে পারে। যখন সুমন এই কথা শুনল তখন বাধ্য হয়ে তার এই কাজ করতে রাজি হতে লাগলো। সে বাধ্য হলো ওই সমস্ত পোশাক পরতে। সে এমন ধরনের পোশাক পরল যে পোশাক পরলে যে কোনো পুরুষ উত্তেজিত হয়ে যেতে পারে এবং তারপর সুমনকেও অন্যান্য মহিলাদের সঙ্গে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো। সেখানে গ্রাহক আসতে শুরু করলো। এভাবে প্রতিদিনই হয়তো সেখানে গ্রাহক আসতো এবং বিভিন্ন মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। সে গ্রাহকের যেই মেয়েকে পছন্দ হতো সেই মেয়ের সঙ্গেই তারা নিজেদের কাজকর্ম করত। কিন্তু এই সমস্ত ব্যাপার সুমন তো এর আগে দেখেনি, এর আগে জানতো না। আজকের দিনটা তার কাছে এই বিষয়ের জন্য নতুন দিন ছিল। প্রথম দিন যখন সে ওইভাবে দাঁড়ালো তখন এক ব্যক্তি সুমনকে দেখে তাকে নতুন ভেবে তাকেই পছন্দ করলো। তখন সেখানকার মহিলা, যিনি এই সমস্ত জিনিসের দেখাশোনা করতেন, যাকে সেই জায়গার ম্যানেজারও বলা যেতে পারে, তিনি বললেন এই মহিলা কিন্তু, অর্থাৎ এই মেয়েটা কিন্তু নতুন, তাই এই মেয়েটাকে না দেখে তুমি অন্য কোনো মেয়েকে দেখো। কিন্তু সেই ব্যক্তি বলল, না, আমার ওকেই দেখা চাই, আমার ওকেই লাগবে। তখন সেই মহিলা সুমনকে আর ওই ব্যক্তিকে একটি ঘরে পাঠিয়ে দিল। তখনও পর্যন্ত সুমন সেই ব্যক্তিকে কিছুই বলছিল না। সুমনের চোখ থেকে অনবরত অশ্রু ঝরে চলেছিল। এদিকে সেই ব্যক্তি ঘরে ঢুকে যখন ঘরের দরজা বন্ধ করলো তখন সুমন সেই ব্যক্তির পায়ে পড়ে চিৎকার করে করে কাঁদতে শুরু করলো। কিন্তু সে এমনভাবেই কাঁদছিল যাতে তার গলার আওয়াজ বাইরে না যায়। সুমন
কাঁদতে লাগলো আর সেই ব্যক্তির কাছে হাত জোর করে বলতে লাগলো, আমাকে দয়া করে ক্ষমা করুন, আমাকে এই কাজ করতে বলবেন না, আমি একটা ভদ্র পরিবারের স্ত্রী, আমার স্বামী এখানেই মুম্বাইতেই কাজ করেন, আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে মুম্বাই ঘোরার জন্য এখানে এসেছিলাম, কিন্তু তারপর ট্রেনে দুজন ব্যক্তি আমাকে একটা চা খাইয়ে দেয় আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই আর তারা আমাকে এখানে নিয়ে আসে আর তারপরেই তারা আমার উপরে খুব অত্যাচার করে, আমাকে খুব মারধর করে, শেষ পর্যন্ত আমি এই কাজ করতে রাজি হতে বাধ্য হই, কিন্তু বিশ্বাস করুন আমি এই কাজ জীবনে কোনোদিনও করিনি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। তবে বন্ধুরা, এই সমস্ত জায়গায়, এই সমস্ত রেড লাইট এরিয়ায় যে সমস্ত ব্যক্তিরা যায় তাদের স্বভাব কেমন হয় সেই বিষয় তো আপনারা সবাই জানেন, কিন্তু সেই ব্যক্তি যখন সুমনের কাছে ওইভাবে গেল এবং সুমন ওইভাবে কান্নাকাটি করলো, তার পা ধরে কান্নাকাটি করছিল, তখন সেই ব্যক্তির হৃদয় গলে গেল। সেই ব্যক্তি সুমনকে ডেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। সুমন বলল, আপনি শুধু আমার জন্য একটা কাজ করুন, আমার সঙ্গে আমার স্বামীর কথা বলিয়ে দিন। তখন সেই ব্যক্তি সুমনের কথায় রাজি হয়ে গেল এবং সুমনের সঙ্গে তার স্বামী অর্থাৎ সৌরভের ফোন করিয়ে দিতে রাজি হলো। সুমন নিজের স্বামীকে ফোন করলো। এদিকে সৌরভ যে 15 দিন ধরে নিজের স্ত্রীকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল, আজ 15 দিন পর তার কাছে তার স্ত্রীর ফোন আসলো। সৌরভ যখন ফোন তুলল তখন ফোনের ওপর থেকে সুমন বলল, সৌরভ আমাকে বাঁচাও, আমাকে তুমি এখান থেকে বার করে নিয়ে যাও। সৌরভ নিজের স্ত্রীর গলার আওয়াজ শুনে হতবাক হয়ে গেল, তার চোখ থেকে জল বেরিয়ে গেল। সে বলতে লাগলো, সুমন তুমি কোথায় আছো? আমি তোমাকে এত দিন ধরে খুঁজছি, তুমি কোথায় চলে গেছো? এতদিন তুমি আমাকে কেন ফোন করনি? সুমন তাকে পরিষ্কারভাবে সমস্ত কথা জানালো কিভাবে ট্রেনে তাকে ওইভাবে প্রতারণা করা হয়েছে, তাকে একটা নেশার জিনিস খাইয়ে দিয়ে এইখানে নিয়ে আসা হয়েছে আর তারপরে তার উপর কী কী অত্যাচার করা হয়েছে। যখন সৌরভ কথা শুনলো তখন সে বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, তুমি কিছু ভেবো না, তুমি শুধু বলো তুমি কোথায় আছো, সেই জায়গাটা কোথায়। সুমন বলল, আমি তো জানি না আমি কোথায় আছি, আমি জায়গার নাম বলতে পারবো না, কারণ ওরা যখন আমাকে এখানে নিয়ে এসেছিলো তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আর তারপর থেকে আমি তো এই ঘরেই বন্ধ অবস্থায় রয়েছি। তখন সৌরভ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যার মোবাইল থেকে ফোন করছো তুমি তাকে ফোনটা দাও। তখন সেই ব্যক্তি সৌরভকে সেই জায়গার সেই স্থানের নাম বলল, যেখানে অর্থাৎ যেই রেড লাইট এরিয়ায় তারা সুমনকে আটকে রেখেছিল সেই রেড লাইট এরিয়ার নাম বলল। তারপর সেই ব্যক্তি সুমনের সঙ্গে কিছুটা কথা বলে সেখান থেকে বেরিয়ে গেল। সুমনের সঙ্গে কথা বলে সেই ব্যক্তি বেরিয়ে যাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে সৌরভ একটি প্ল্যান বানালো। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। প্রথমে সে ভেবেছিল সে পুলিশের কাছে যাবে এবং এই বিষয়ে হেল্প চাইবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এই সমস্ত জায়গায় যারা কাজ করে তারা কিন্তু খুবই পাওয়ারফুল হয়, অর্থাৎ তাদের অনেক গুপ্তচর থাকে, তারা কোনো না কোনোভাবে এটা ঠিক জেনে যাবে যে পুলিশ ওখানে রেড করতে চলেছে এবং ওরা সেখান থেকে পালিয়ে যাবে এবং হয়তো এরপরে সুমনের সঙ্গে কখনোই তার আর দেখা হবে না, সে হয়তো নিজের স্ত্রীকে বাঁচাতেই পারবে না। এমনটা ভেবে সৌরভ একটা সিদ্ধান্ত নিল। সে নিজেই গ্রাহক হয়ে সেই কোঠায় অর্থাৎ সেই রেড লাইট এরিয়ায় পৌঁছলো এবং সেখানে গিয়ে সেখানকার যিনি হেড রয়েছেন অর্থাৎ সেই মহিলার সঙ্গে গিয়ে কথা বললেন। সে বলতে লাগলো, অর্থাৎ সৌরভ বলতে লাগলো যে আমার একটা মেয়ে চাই এবং আমি এর আগে কখনো এমন জায়গায় আসিনি, আমার তাই এমনই একটা মেয়ে চাই যে এর আগে কখনো এমন কোনো কাজ করেনি। তখনই সেই মহিলা তার সামনে অনেক মহিলাকে দাঁড় করিয়ে দিল, কিন্তু সৌরভ প্রত্যেকটি মহিলাকে দেখছিল এবং তাকে রিজেক্ট করে দিচ্ছিল, বলছিল না না আমার একে চাই না, একে চাই না, এমন করে করে সে অনেক মেয়েকে রিজেক্ট করে দিচ্ছিল। তখনই সেই মহিলা বলল যে আচ্ছা ঠিক আছে, একটা নতুন মেয়ে তো আছে, কিন্তু সে থাকতে রাজি হবে কিনা, সেই কাজ করতে রাজি হবে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তখনই সৌরভ বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে ওই মেয়েটাকেই দেখাও। কিছুক্ষণের মধ্যেই সুমনকে সেখানে নিয়ে আসা হলো এবং সৌরভ যখন সুমনকে দেখলো তখন সে অবাক হয়ে গেল, কারণ সুমনকে সে আগে কখনোই এমনভাবে দেখেনি। সুমন যেমন পোশাক পরেছিল, যেমনভাবে তাকে সাজানো হয়েছিল, এটা দেখে সৌরভের চোখে জল চলে আসলো। সে কোনোভাবে নিজের আবেগ আটকানোর চেষ্টা করছিল। এদিকে সুমন যখন মাথা তুলে দেখলো যে তার স্বামী অর্থাৎ সৌরভ এখানে এসেছে, তখন সে নিজের কান্না আটকাতে পারছিল না, তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়ছিল। কিন্তু এর আগেও তো সুমন এইভাবেই কাঁদছিল, তাই
ওই মহিলা এই বিষয় নিয়ে খুব একটা সন্দেহ করেনি। সৌরভ সেই মহিলাকে বলল, হ্যাঁ আমার এই মেয়েটাকে চাই, আমি এর সঙ্গেই সময় কাটাবো। এটা বলার পর ওই মহিলাও রাজি হয়ে গেলেন আর সৌরভ সুমনকে নিয়ে একটি ঘরের ভিতর চলে গেল। ঘরে যাওয়ার পর সৌরভ সুমনকে জিজ্ঞেস করলো, তোমাকে ওরা খুব একটা কষ্ট দেয়নি তো? সুমন তখন সৌরভকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলল, সৌরভ ওরা আমাকে খুব মারধর করেছে, কিন্তু তবুও আমি নিজেকে বিকিয়ে দিতে দিইনি, আমি নিজেকে রক্ষা করতে পেরেছি সৌরভ। তখন সৌরভ বলল, ওরা যদি তোমাকে কিছু করেও ফেলতো তবুও আমি কখনোই তোমাকে অস্বীকার করতাম না। সুমন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার শরীরকে ভালোবাসি না, তাই তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। তারপর তারা দুজনে মিলে ওই ভাঙা খাটিয়ার উপরে বসে প্ল্যান করতে লাগলো যে কিভাবে তারা এখান থেকে বেরোবে। কারণ তারা তো ওখান থেকে সরাসরি পালাতে পারবে না, কারণ ওই মহিলার অনেক লেঠেল রাখা রয়েছে, অনেক জায়গায় অনেক কন্ট্যাক্টস রয়েছে, তাই এভাবে তো তারা সেখান থেকে পালাতে পারবে না। তারা দুজনে বসে বসে প্ল্যান করতে লাগলো, চিন্তা করতে লাগলো কিভাবে তারা ওইখান থেকে পালাবে। তখনই সৌরভের মাথায় একটি বুদ্ধি আসলো। সে সেই ঘরের ভিতর বসে বসেই স্থানীয় পুলিশকে ফোন লাগালো এবং পুলিশ নিজের তৎপরতা দেখালো এবং ঘটনাস্থলে উপস্থিত হলো। কিছুক্ষণের মধ্যেই সেই স্থানে পুলিশের রেড পড়লো এবং সেখান থেকে সৌরভ, সুমন এবং অনেক নির্দোষ মহিলাকে উদ্ধার করা হলো। এবং সেই চক্র যে মহিলা চালাতেন সেই মহিলা এবং তার বিভিন্ন রকম সাকরেতদেরকে, তার বিভিন্ন ধরনের লেঠেলদেরকে গ্রেপ্তার করা হলো। বন্ধুরা, আমি কথা বলছি 2011 সালে ঘটা সেই বহুল প্রচলিত ঘটনা নিয়ে, যে ঘটনা সংবাদ মাধ্যমে এবং খবরের কাগজে আলোড়ন সৃষ্টি করেছিল। একজন স্বামী কিভাবে নিজের স্ত্রীকে এমন একটি স্থান থেকে উদ্ধার করলো এবং তারপরে সৌরভ সুমনকে আবারও স্বাভাবিকভাবেই স্বীকার করেছিল এবং এখন তারা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছে। বন্ধুরা, এই ঘটনা আমাদেরকে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে। এই ঘটনা আমাদের শেখায় যে ভালোবাসা কখনোই শারীরিক বন্ধনে আবদ্ধ থাকে না, ভালোবাসা তো আন্তরিক বিষয়, ঐশ্বরিক বিষয়। তাই ভালোবাসা যেখানে আছে সেখানে সকল বাধাই এক সময় না এক সময় সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনী আপনাদের শোনানোর উদ্দেশ্য আপনাদেরকে বিভ্রান্ত করা নয়, আপনাদের মনে কষ্ট দেওয়া নয়। এই কাহিনী আপনাদের শোনানোর উদ্দেশ্য যাতে আপনারা জাগরিত হতে পারেন, আপনারা সচেতন হতে পারেন। কারণ বন্ধুরা, এই একটা ঘটনা নয়, ট্রেনে এমন ঘটনা মাঝে মধ্যেই লক্ষ্য করা যায়, মাঝে মধ্যেই আমরা নিউজ পেপারে এবং খবরে এটা পড়ি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা জানতে পারি যে অমুক মানুষ ট্রেন থেকে উধাও হয়ে গেছে। তাই আমার মনে হয় একা একা ট্রেনে বাসে সফর করার সময় সচেতন থাকা উচিত। অচেনা অজানা মানুষের সঙ্গে কথা না বলাই ভালো, তাদের কাছ থেকে কিছু না খাওয়াই ভালো। তারা এইভাবে মানুষকে প্ররোচিত করে, মানুষকে কথার জালে ফাঁসিয়ে তাকে বশ করে নেওয়ার চেষ্টা করে, কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দেয় এবং তারপর এমন এমন জায়গায় তাকে নিয়ে যায়, তাদেরকে নিয়ে যায়, তাদের সঙ্গে খারাপ কাজ করে। তাই বন্ধুরা, সচেতন হন। সমাজ সচেতনতার উদ্দেশ্যেই আমার এই কাহিনী প্রচার করা। তবুও কাহিনীর কোনো অংশ যদি আমার কোনো দর্শক বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। এছাড়াও এই কাহিনী, এই ঘটনা সম্বন্ধে আপনারা কি বলতে চান, আপনাদের এই সম্বন্ধে কি মন্তব্য, নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে অপর একটি কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জাগ্রত থাকুন।